T minus 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, 0, and liftoff of Space Shuttle Atlantis on the mission to build, resupply. রকেট, মহাকাশ, সৌরজগৎ, এই তিনটি জিনিস নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল কাজ করে, তাই না? আজকের ভিডিওতে আমরা রকেট নিয়ে আমাদের এই মনের কৌতূহল দূর করার চেষ্টা করব। মহাকাশ আর সৌরজগৎ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। রকেট কি করে কাজ করে, কোন ধরনের জ্বালানি ব্যবহার করে, রকেট কি ডিজেল বা পেট্রোল ব্যবহার করে, কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করে, এই প্রশ্নগুলো যদি আপনার মনে বাসা বেঁধে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর শেষে এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো জানলে আপনি সত্যিই খুব অবাক হবেন। এবং ভিডিওর শেষে কিছু প্রশ্ন করা হবে, আপনারা যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য আছে বিশেষ ও আকর্ষণীয় কিছু পুরস্কার। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রকেটের ইঞ্জিন নিয়ে জানার চেষ্টা করব। আসলে রকেটে বিভিন্ন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়, যেমন ধরুন সলিড ইঞ্জিন, লিকুইড ইঞ্জিন ও হাইব্রিড ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর মধ্য থেকে কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে তা নির্ভর করে প্রতিটা রকেটের মিশনের উপর। মিশনের ধরনের উপর নির্ভর করেই রকেটের ইঞ্জিনগুলোর ধরন পরিবর্তিত হয়। আর এই ইঞ্জিনগুলো সাধারণ গাড়ি বা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো কিন্তু না। রকেটের এই ইঞ্জিনগুলো অনেক আলাদা হয়, আর এই ইঞ্জিনগুলোতে জ্বালানি পুড়িয়ে অতি উচ্চ গতিতে নিক্ষেপ করা হয়, যার ফলে রকেট মহাকর্ষ বল অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর এই ইঞ্জিনগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়, যার ফলে এতে ব্যবহৃত জ্বালানির পরিমাণও অনেক বেশি। আর বর্তমানে এই জ্বালানির ব্যবহার কমানোর জন্য নতুন এক ধরনের ইঞ্জিন আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, যেই ইঞ্জিনটা জ্বালানি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করে। এই ইঞ্জিনটা বিদ্যুতের ইলেকট্রন কণাগুলোকে অতি উচ্চ গতিতে নিক্ষেপ করে, যার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে রকেট সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর এই ইঞ্জিনে বিদ্যুৎ ছাড়া কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হয় না। এই ইঞ্জিনটা যদি সত্যি কার্যকর হতে পারে তাহলে আমাদের পৃথিবী বায়ু দূষণ ও শব্দ দূষণের হাত থেকে রক্ষা তো পাবেই, তার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও খুব সহজে মহাকাশে পৌঁছাতে পারবে এবং জ্বালানির খরচও অনেক কমে আসবে। এবার প্রশ্ন হলো, বর্তমানে যেই ইঞ্জিনগুলো রকেটে ব্যবহৃত হচ্ছে সেই ইঞ্জিনগুলো কোন ধরনের জ্বালানি ব্যবহার করে? আপনারা হয়তো ভেবে থাকবেন যে রকেটে ইঞ্জিনে ডিজেল বা পেট্রোল ব্যবহার করা হয়, কিন্তু আসলে তা না। রকেট ইঞ্জিনে ডিজেল বা পেট্রোল ব্যবহার করা হয় না। রকেট ইঞ্জিনে জ্বালানি হিসেবে অক্সিজেন ও হাইড্রোজেন ব্যবহার করা হয়। সলিড ইঞ্জিনের জন্য অক্সিজেন ও হাইড্রোজেনকে ঠান্ডা করে বরফ করা হয়, এবং লিকুইড ইঞ্জিনের জন্য অক্সিজেন ও হাইড্রোজেনকে ঠান্ডা করে তরল করা হয়। আসলে অক্সিজেন ও হাইড্রোজেন যখন বাষ্পীয় অবস্থায় থাকে তখন অনেক বেশি জায়গা দখল করে, যার কারণে বাষ্পীয় অবস্থায় এই জ্বালানিগুলো রকেটে ব্যবহার করা হয় না। খুব অল্প জায়গার ভেতরে যেন অক্সিজেন ও হাইড্রোজেন অনেক বেশি পরিমাণে ব্যবহার করা যায়, সেই জন্য এই জ্বালানিগুলোকে তরল ও বরফে রূপান্তর করা হয়। আসলে রকেটে ডিজেল বা পেট্রোল ব্যবহার করা হয় না, কারণ অক্সিজেন ও হাইড্রোজেনের থেকে ডিজেল ও পেট্রোলের ওজন অনেক বেশি হয়। আর তাছাড়া ডিজেল বা পেট্রোল অনেক জায়গাও দখল করে। আর অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণের আগুন জ্বালানোর ক্ষমতা অনেক বেশি হয়, যার কারণে অল্প একটু অক্সিজেন ও হাইড্রোজেন দিয়েই অনেক বেশি শক্তি উৎপাদন করা যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন মহাকাশে পৌঁছানোর পর মহাকাশ যাত্রীরা পৃথিবীর সাথে কিভাবে যোগাযোগ করে? মহাকাশে একজন অন্যজনের সাথে কথাই বা বলে কিভাবে? মহাকাশে তো আর কোনো বাতাস নেই, আর বাতাস বা কোনো মাধ্যম ছাড়া তো শব্দ প্রবাহিত হতে পারে না।
ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য মহাকাশ যাত্রীরা বেতার তরঙ্গ ব্যবহার করে। বেতার তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। মহাকাশে যোগাযোগের জন্য শব্দকে প্রথমে বেতার তরঙ্গে রূপান্তর করা হয়, তারপর আবার সেই বেতার তরঙ্গকে শব্দে রূপান্তর করা হয়। এই জন্য প্রত্যেক মহাকাশ যাত্রীর মুখের কাছে একটা মাইক্রোফোন থাকে এবং কানে একটা হেডফোন থাকে। বেতার তরঙ্গের সাহায্য ছাড়া মহাকাশে আপনি কোনো শব্দই শুনতে পারবেন না। এর মানে হচ্ছে মহাকাশে যদি কোনো কিছু ভেঙে যায়, কোনো কিছুতে আঘাত লাগে, তাহলে সেই শব্দ কখনোই শোনা যাবে না, কারণ সেই শব্দ তো আর বেতার তরঙ্গে রূপান্তর হচ্ছে না। এর মানে মহাকাশে যদি আপনার কানের কাছে কোনো দুর্ঘটনাও ঘটে, তাহলেও আপনি সেটা শুনতে পারবেন না। এই সমস্যাটা সমাধানের জন্য শব্দের উৎপত্তি স্থলে ম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়। ম্যাগনেটিক ওয়েভের সাহায্যে বেতার তরঙ্গ ছাড়াই মহাকাশে কোনো শব্দ চিহ্নিত করা যেতে পারে। যখন কোনো শব্দ উৎপাদন হয়, তখন সেই শব্দ থেকে খুবই অল্প পরিমাণে ম্যাগনেটিক ওয়েভ রিলিজ হয়, আর এই ম্যাগনেটিক ওয়েভকে অ্যান্টেনার সাহায্যে ক্যাচ করা হয়। এই পদ্ধতিতে মাইকের সাহায্যে শব্দ রেকর্ড করার প্রয়োজন হয় না। ম্যাগনেটিক ওয়েভের সাহায্যেই এই শব্দগুলো রেকর্ড করা সম্ভব হয়। আচ্ছা, এই রকেট সংক্রান্ত কোনো কথা শুনলে আমাদের মাথায় নাসা আর এলন মাস্কের স্পেস এক্স এর কথা ঘুরঘুর করে, তাই না? কিন্তু আপনি কি জানেন যে চায়নাই একমাত্র দেশ যারা তাদের রকেটই মহাকাশে সব থেকে বেশি বার পাঠিয়েছে? খুব অবাক হলেন, তাই না? চায়না গত 51 বছরে 700-এরও বেশি রকেট মহাকাশে পাঠিয়েছে এবং চায়নার মহাকাশ ভ্রমণের সফলতার হার 96%-এরও বেশি। কিন্তু অপরদিকে নাসা মাত্র 200টার কিছু বেশি মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছে মহাকাশে। তাহলে চিন্তা করে দেখুন চায়না মহাকাশ গবেষণায় কতটা এগিয়ে আছে। আসলেই চীনাদের মাথায় অনেক বেশি বুদ্ধি। তাছাড়া আমেরিকা ও রাশিয়ার মধ্যে যে মহাকাশ গবেষণা নিয়ে যুদ্ধ লেগেই থাকে, সেটা আশা করি সবারই জানা আছে। আপনারা একটা বিষয় কি জানেন? গত 50 বছরের টেস্টিং ও ট্রেনিং করতে গিয়ে 30 জন মহাকাশ যাত্রী মারা গিয়েছেন। এই 30 জনই পৃথিবী থেকে 100 কিলোমিটার উচ্চতার ভিতরে মারা গিয়েছেন, যেটা সম্পূর্ণটাই পৃথিবীর বায়ুমণ্ডল। এর মানে এই 30 জন পৃথিবীর মহাকর্ষ বল অতিক্রম করে মহাকাশে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন। এবার আপনাদেরকে একটা মজার তথ্য দেই। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সাধারণত 3 দিন সময় লাগে। অ্যাপোলো 11, যেটা সর্বপ্রথম চাঁদে মানুষ নিয়ে গিয়েছিল, এই অ্যাপোলো 11-এর চাঁদে পৌঁছাতে 4 দিন সময় লেগেছিল। কিন্তু ভারতের তৈরি চান্দ্রয়ান 2 চাঁদে পৌঁছাতে 48 দিন সময় নিয়েছিল। অবাক হচ্ছেন, তাই না? যেখানে চাঁদে পৌঁছাতে সাধারণত 3 দিন সময় লাগার কথা, সেখানে চান্দ্রয়ান 2 এর 48 দিন সময় লাগলো কেন চাঁদে পৌঁছাতে? পরবর্তী কোনো ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর জানিয়ে দিব। এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, চায়না এখন পর্যন্ত কতটি রকেট মহাকাশে পাঠিয়েছে এবং নাসা কতটি রকেট পাঠিয়েছে? সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের নলেজ কিছুটা হলেও আমি বাড়াতে পেরেছি। আর যদি আপনাদের নলেজ কিছুটা হলেও বেড়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভবিষ্যতে আমার এই চ্যানেলে আরও কিছু শিক্ষণীয় ভিডিও আপলোড হবে। আশা করি সেসব ভিডিও আপনারা দেখতে ভুলবেন না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।